আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকে আমরা পড়তে যাচ্ছি আমাদের এই 12 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বার লেকচার, জীবের বংশগতি বিবর্তনের সেকেন্ড লেকচার। আজকে আমরা দেখো লাস্ট দিন কিন্তু আমরা মোটামুটি ডিএনএ অনুলিপন পর্যন্ত পড়তেছিলাম, তো আজকের পড়াশোনা হবে ডিএনএ অনুলিপনের পর থেকে বাকি যে অংশ আছে আর কি, যে ডিএনএ টেস্ট থেকে শুরু করে বাকি যা যা আছে সবকিছু আর কি আমাদের আজকের লেকচারে মোটামুটি আর কি চলে আসবে। তাহলে পোলাপান চলো এখান থেকে হইতেছে দেখি আজকে কি কি পড়বো। ডিএনএ টেস্ট পড়বো আমরা এখান থেকে। সৃজনশীল হয়, খুবই 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 সৃজনশীল, মানে প্রচুর পরিমাণে সৃজনশীল হয় ডিএনএ টেস্ট থেকে। খুবই কমন একটা জায়গা, ডিএনএ টেস্টটা ভালো করে তোমরা পড়বা, খুবই কমন একটা জায়গা এই চ্যাপ্টার। এবং এটা তোমাদের একটা ঝামেলার একটা জায়গা আমি জানি। এখন ডিএনএ টেস্টের ব্যাপারটা হলো পোলাপান, তোমরা এখন যতটুকু জানো ওই জিনিস নিয়ে ডিএনএ টেস্টের মানে একদম মেকানিজমটা হুবহু কিভাবে হয় তোমাদেরকে একদম ক্লিয়ারলি আসলে বোঝানো পসিবল না। তবে তোমাদের বইয়ে যতটুকু বলা আছে, যে সকল ওয়ার্ড বলা আছে ওইগুলো ইউজ করে তুমি যেন মনে রাখতে পারো, এইভাবে হচ্ছে আমি তোমাদেরকে আজকের ক্লাসে বলে দিব ডিএনএ টেস্ট কিভাবে করা হয়। আচ্ছা, এরপরে চলে আসে মানুষের লিঙ্গ নির্ধারণ দেখবো, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, বিবর্তন। এই সবগুলো জায়গা থেকে কিন্তু পোলাপান মাথায় রাখা লাগবে, সৃজনশীল হয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তাহলে পোলাপান চলো আমরা হইতেছে এখান থেকে আমরা আজকের ক্লাসের পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, তাহলে চলো আমরা হইতেছে যদি এখান থেকে হচ্ছে খেয়াল করি, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ডিএনএ টেস্ট। ওকে, আচ্ছা, ডিএনএ টেস্টের সময় পোলাপান তোমাদের এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় ঢুকে নেওয়া লাগবে যে ডিএনএ টেস্টটা হইতেছে কিভাবে। ফার্স্টে দেখো পোলাপান, যে ধরো এইটা হইলো একটা মানুষের ডিএনএ, ঠিক আছে? ধরো এটা একটা মানুষের ডিএনএ। এখন এইটা যদি একটা মানুষের ডিএনএ, বলো তো এখানে কি থাকবে? এরকম ভাবে হইতেছে নাইট্রোজেনাস বেস গুলো থাকে না, যে এ, তারপরে হইলো কি এখানে থাকলো হচ্ছে ধরো হচ্ছে সি, তারপরে এখানে থাকলো হচ্ছে টি, সি, জি, এ, টি, সি, সি, জি, এ, জি, জি, টি। এই যে এখন বলাপান বলো তো, আমার একটা ডিএনএ এর একটা সুতাতে যে সিরিয়ালটা আছে এটিজিসি সিরিয়াল, তোমার বলো তো তোমার ডিএনএ এর সাথে কি সিরিয়ালটা আমার মিলবে? মিলবে না তো। তোমার আমার সিরিয়াল গুলো হইতেছে আলাদা। ওকে, তাহলে ফার্স্টে হইতেছে তোমার এখানে হচ্ছে খেয়াল রাখা লাগবে যেটা, যে ডিএনএ টেস্ট করতে গেলে আমরা কি করব, সুন্দর করে ফার্স্টে স্যাম্পল নিব। তো ধরো কোন একটা জায়গায় একটা অপরাধ ঘটে গেছে, এখন আমরা সন্দেহ করতেছি রহিম করিম, ঠিক আছে, এরা হয়তো এদের দুইজনের একজন কি করছে, অপরাধটা করছে। তো আমরা রহিম করিমের কাছেও স্যাম্পল নিব, তাদের বডির কোনো কিছুর একটা পার্ট নিয়ে নিব। আবার হচ্ছে আমাদের যেখান থেকে আমাদের ক্রাইমটা হয়েছে, অপরাধস্থল যেখানে হয়েছে, যে জায়গাটা অপরাধস্থল, এখান থেকে হচ্ছে আমরা কিছু স্যাম্পল নিব। স্যাম্পল কি, অপরাধস্থলে কি থাকে? রক্ত থাকতে পারে, যে মারামারি ধস্তাধস্তি হয়েছে, থেকে ধরো কিছু চুল পড়ে গেছে, চুল থাকতে পারে, ঠিক আছে, লালা বের হইতে পারে। ওকে, অনেক ক্ষেত্রে মানে এরকম যে জিনিসপত্র আমরা গুলো পাইতেছি বডি পার্টস, ওইগুলা থেকে ধরো হচ্ছে আমরা ওইগুলাকে আমরা স্যাম্পল হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা কি করব, তারপরে হইতেছে সুন্দর করে ধরো হচ্ছে আমরা যে অপরাধস্থল থেকে যে স্যাম্পল পাইলাম এখান থেকে, তারপর এখানে তো কোষ টোষ থাকবে, ডিএনএ টিএনএ থাকবে, ওইখান থেকে আমরা একটা ডিএনএ নিয়ে নিলাম। ডিএনএ নিয়ে এখানে যেন আমরা কি ইউজ করবো, ফার্স্টে আমরা এখানে আমি টার্ম গুলো লিখি, তাইলে তোমরা হচ্ছে ভালো করে বুঝবা আমি কি কি টার্ম লিখি। তাহলে দেখো ফার্স্টে আমরা যে জিনিসটা ইউজ করব তার নাম হইল গিয়া তোমার, তার নাম হইলো রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? রেস্ট্রিকশন এনজাইমের কাজ হলো কেটে ফেলা। রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি বলতো? রেস্ট্রিকশন এনজাইম কেটে ফেলা। কি কাটে সে? ডিএনএ কাটে। রেস্ট্রিকশন এনজাইমের কাজ ডিএনএ কাটে। এখন রেস্ট্রিকশন এক্সাম্পল এখন অনেক টাইপের হয় এবং তারা এক এক জায়গাতে ডিএনএ কাটে। ওকে, এখানে তো জাস্ট একটা সুতা, আসলে এরকম ভাবে দেখানো দুইটা সুতাতে অন্য ওয়েতে সে ডিএনএ কাটে, কিন্তু তোমাদের এটা এত বোঝার দরকার নেই, জাস্ট এটাই মাথায় রাখো। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কাটে এবং স্পেসিফিক কিছু জায়গাতে। ধরো কিছু কিছু রেস্ট্রিকশন এনজাইম কি করে বলো তো, তারা যেখানে হইতেছে এ আর জি দেখতে পাবে, ঠিক আছে, ওই জায়গার মধ্যে হচ্ছে কেটে ফেলবে। যেমন হচ্ছে ধরো আমি একটা রেস্ট্রিকশন এনজাইম ধরো নিলাম যেটা হচ্ছে এ আর জি এর মধ্যে কেটে ফেলতে, দেখো তো এটা সে কোন কোন জায়গার মধ্যে হচ্ছে কাটবে, দেখো তো। সে কাটবে সেই যে দেখো এখানে এ আর জি আছে, এখানে কাটবে। তার মানে জি আর এ আছে, এখানে কাটবে না সে। হ্যাঁ, ধরো আবার এই যে নিচের দিকে আসো, যে এইখানে আবার এ আর জি আছে, এইভাবে কাটবে। বলো, এখন বলো এই মানুষটার এই যে ডিএনএটা, এই রেস্ট্রিকশনের জন্য এ আর জির মাঝখানে ডিএনএ কেটে ফেলে, বলো তোমার আর আমার মধ্যে কি এ আর জি এই সিরিয়াল আছে, অন্য সিরিয়ালে আছে না? তাহলে কি করে বলো তো, আমার ডিএনএটা সে অন্যভাবে টুকরা হবে। আমার ডিএনএ এর মধ্যে এ আর জি অন্য সিরিয়ালে আছে, এখানে দেখো আমি 3 টুকরা করছি, আমার ডিএনএ তো 4-5 টুকরাও হয়ে যেতে পারে। এ আর জি কোন প্যাটার্নে আছে তার উপর ডিপেন্ড করবে। এখন তাইলে দেখো আমরা এখানে কি নিলাম, সুন্দর করে ফার্স্ট এইভাবে কি করবো বলতো, একটা ডিএনএ নিব। ডিএনএ নিয়ে ধরো সোজা একটা ডিএনএ নেই, বাঁকা ডিএনএ এলে সমস্যা। আচ্ছা, বাঁকা ডিএনএ এলে সমস্যা না,
এমনি বললাম আর কি। দেখো, তাহলে ডিএনএ টা নিব, ডিএনএ নিয়ে আমরা এখন এটা হচ্ছে কেটে ফেলবো, ঠিক আছে, কেটে ফেলবো, পিস পিস করবো। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দিলাম। ধরো রেস্ট্রিকশন এনজাইম কি করলো, আবার ফার্স্ট একটা রেস্ট্রিকশন এনজাইম এসে এইখানে একটা টুকরা করে ফেলছে, এইখানে একটা টুকরা করলো, এবার এইখানে একটা টুকরা করলো। ওকে, তাহলে দেখো আমার মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টুকরা করে ফেলছে। মানে এই যে চারটা টুকরা করছে না, কয়টা টুকরা করেছে, ডিএনএ তো ভাই একটা অণু, তুমি তো এটা একটা খালি চোখে দেখতে পাবা না, তাই না? তুমি এগুলো জানো না। এখন তুমি কি করবে বলো তো, রেজিস্ট্রেশন এগুলো কাটলাম। এরপরে আমরা কি নিব, আমরা হইতেছে এখানে একটা, একটা হইতেছে একটা মেশিন নিয়ে যাও, একটা মেশিন ইউজ করবো এখানে। মেশিনের নাম জানার দরকার নেই। বা একটা হইতেছে ধরো এইটাই চিন্তা করো, একটা পাতিল নিলাম, একটা হইতেছে বিকার নিলাম, এরকম। তাহলে দেখো তো তোমরা ইয়া পড়ছো না কেমিস্ট্রিতে, কোষ, কোষের মধ্যে মনে আছে যে এক সাইডে কি থাকে, এক সাইডে থাকে হচ্ছে ক্যাথোড থাকে, আরেক সাইডে কি থাকে, অ্যানোড থাকে। একদিক থেকে অন্যদিকে হচ্ছে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়, বা এদেরকে আমরা বিদ্যুৎ দেই, তখন কি হয় বলতো, একদিক থেকে ক্যাটায়ন যায়, একদিক থেকে কি যায়, অ্যানোন যায়, তাই না? এরকম হয়। এখন আমরা এখানে যেটা করব, এইরকম একটা কাজ আসলে এখানে করব। আমরা যেখানে যে পাত্রটা নিলাম না, এই পাত্রটার দেখা যায় আমরা কি করি, একদিক থেকে হইতেছে আমরা একটা পজিটিভ ফিল্ড ক্রিয়েট করে, একদিকে হচ্ছে নেগেটিভ ফিল্ড করি। মানে কথা হলো আমরা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছি। কি করতেছি বলতো, চার্জ দিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছি। তো এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা যখন এভাবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করি, ব্যাপারটা এতটা সিম্পল না। জাস্ট তোমরা যতটুকু বুঝবা এই হিসাবে একটু অল্প অল্প করে বুঝাইতেছি, ঠিক আছে? এতটা সিম্পল না আসলে, হুবহু এরকম না বিষয়টা। তো যতটুকু তোমরা বুঝবে ওটাই বলতেছি। তাহলে দেখো, যেটা বললাম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবো, মানে ইলেকট্রিক ফিল্ড করলে দেখো যে ক্যাথোডের অ্যানোড এরকম যখন দুইটা দুই চার্জ হইতো, তখন কি হইতো, ক্যাটায়ন অ্যানোন এক একটা একদিকে যাইতো, ক্যাটায়ন যেত একদিকে, অ্যানোন যেত একদিকে। এখন কাহিনী হবে এখানে যে আমাদের যে ডিএনএ যেগুলো আছে না, এই ডিএনএ গুলাকে হইতেছে তুমি এখানে তুমি হইতেছে আমরা এই ডিএনএ টুকরাগুলোকে এখানে দিয়ে দিব। তাহলে নর্মালি ডিএনএ টুকরাগুলো ধরো, যেমন ধরো আমি এই ডিএনএ টুকরাটা এটা এইখানে এইভাবে আছে, এই যে বিশাল ডিএনএ টুকরাটা এইটা ধরো কিভাবে আছে, এটা এইভাবে এখানে পড়ে আছে, যেমন এটা ছোট্ট একটা পিচ্ছি টুকরা, এটা এখানে আছে, এই টুকরাটা ধরো এখানে আছে, এটা ধরো হচ্ছে এইভাবে এরা ছড়ায় ছিটে আছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা যদি এইভাবে ছড়ায় ছিটে থাকে, তারপরে যখন আমি এরকম ইলেকট্রিক ফিল্ডটা তোমার আমি ক্রিয়েট করলাম, দুই দিকে এরকম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলাম, তখন দেখা যায় যেন কি হয়, তখন দেখা যায় সবচাইতে যে ছোট যে টুকরাটা, এটা হইতেছে আমার ইলেকট্রিক ফিল্ডের একটা সাইডে চলে যায়, ঠিক আছে? এরপরে কি হয়, এটা থেকে বড় যে টুকরাটা তুলনামূলক ওইটার একটা সাইডে যায়। এরপরে কি হলো, এটা থেকে যে বড় যে টুকরা আছে ওইটা চলে যায় আরেকটা সাইডে। মানে এই সিরিয়ালি সাজতে থাকে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় টুকরাটা একদম লাস্টে চলে আসে, ঠিক আছে? সবচেয়ে বড় টুকরাটা একদম লাস্টে চলে আসে। তাহলে দেখো তখন কি হয় বলো তো, এভাবে সুন্দর করে আমাদের ডিএনএ টুকরাগুলো এরকম সিরিয়াল অনুসারে ছোট থেকে বড় অনুসারে সাজতেছে। এই যে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে কোনো কিছু আলাদা করাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। তুমি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে তুমি হচ্ছে অনুপরমাণুকে যে আলাদা করতেছো, এটাকে বলে ইলেকট্রোফোরেসিস। যারা হইতেছে ভার্সিটিতে উঠে বায়োলজি কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে হচ্ছে পড়বা, ওইখানে দেখবা ইলেকট্রোফোরেসিস, বা মেডিকেলে আসলে টুকটাক টার্মটা পাবা, ইলেকট্রোফোরেসিস টার্মটা টুকটাক পাবা আর কি। তাহলে এখানে আমরা কি করলাম বলতো, ইলেকট্রোফোরেসিস করলো, এখানে আমি লিখে দিই। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ফার্স্টে কাটলাম, তারপরে কি করলাম বলতো, এখানে ইলেকট্রোফোরেসিস করে দিলাম আমরা, ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, এই যে এখানে আমরা ইলেকট্রোফোরেসিস করে এদেরকে এইভাবে যে আমি সাজায় দিলাম, এখন তোমার এখান থেকে কাছে মাথায় রাখা লাগবে, এই যে ইলেকট্রোফোরেসিস এখানে তোমার দ্রবণের মধ্যে এগুলো রাখা লাগতো। দেখো যে ক্যাথোড অ্যানোড যে আমি রাখতেছিলাম, এখানে কি বলতো, একটা দ্রবণ ছিল না, ক্যাটায়ন অ্যানোন দ্রবণের মধ্যে ছিল, এখানে দ্রবণ না। এখানে আমরা কি করি বলতো, এটা হচ্ছে আমরা একটা জেল টাইপ একটা হচ্ছে ইয়া করি। এই ব্যাপারটা আমরা দেখা যায় দ্রবণ থাকলে সেই সিরিয়াল অনুসারে যাওয়া সমস্যা, এই জন্য আমরা কি করি, এখানে হচ্ছে আমরা একটা অর্ধ একটু হালকা সেমি সলিড একটা হচ্ছে অবস্থা তৈরি করি। এবং এটা তৈরি করার জন্য আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হইতেছে অ্যাগারোজ বা পলি অ্যাক্রালামাইড জেল। অ্যাগারোজ বা পলি লামাইড জেল। আমার যতদূর মনে পড়ে তোমাদের বই এইরকম কিছু কথাবার্তাই ছিল আর কি, এগারোজ বা পলিঅ্যাক্রিলামাইড জেল। বানান একটু 19-20 হতে পারে, একটু দেখে ঠিক করে নিবা। তাহলে দেখো, বইয়ের যে কঠিন কঠিন টার্ম আছে বললাম, সব কিন্তু বুঝায় বুঝায় বলতেছি। এরপরেও যদি ডিএনএ টেস্ট পরীক্ষাতে না লিখে আসতে পারো, ধরে পিটাবো। তাহলে ফার্স্টে কি বলছি, রেস্ট্রিকশন এনজাইম, পরে হইতেছে কি বললাম, এখানে ইলেকট্রোফোরেসিস করব, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ডিএনএ টুকরাগুলোকে আমরা সিরিয়াল অনুসারে, দৈর্ঘ্যের সিরিয়াল অনুসারে সাজাচ্ছি। এবং এরপরে আমরা কি করবো বলতো, এখানে অ্যাগারোস বা পলি অ্যাক্রালামাইড জেল দিলাম। আচ্ছা, নিলাম, ভালো কথা। এখন আমরা কি করবো, আচ্ছা এটা ইলেকট্রোফোরেসিস হচ্ছে আমরা এই কাজটা করছি। এখন এই যে ডিএনএটা এই যে কোন সিরিয়াল অনুসারে সাজছে, এখন বলো তো দেখি পোলাপান। তাইলে আমি যেটা বললাম,
রেস্ট্রিকশন এক এক মানুষের সিরিয়াল তো এক এক রকম, রেস্ট্রিকশন যে নিশ্চয়ই এক এক রকম মানুষের ডিএনএ এক এক ভাবে টুকরা করবে। তাহলে বলো তো এই যে সিরিয়ালটা, এই যে টুকরা কতগুলো হবে বা টুকরা ছোট বড় হইতেছে কিনা, এই সিরিয়ালটা বলো তো তোমার আর আমার মিলবে? রহিম করিমের মিলবে? মিলবে না তো, এক একজনের এক রকম হবে। তাহলে আমাদের এখন কাজ হবে, আমি যদি অপরাধী বের করতে চাই, আমি অপরাধ স্থল থেকে যে নমুনা পাইছি, স্যাম্পল পাইছি, ওইটার এরকম টুকরা টুকরা করে সিরিয়াল করে দেখবো কোনটার দৈর্ঘ্য কতটুকু হইতেছে, কোন সিরিয়ালে সে আমাদের এই টুকরাগুলো সাজতেছে। আমরা কি করব, যারা আমি সন্দেহ করছি তার কাছ থেকে নিয়ে হচ্ছে মিলাই দেবো, দেখি দুজনেরটা মোটামুটি মিলে গেছে, তাহলে কি বুঝবো সেই হলো কি অপরাধী। ওকে, আচ্ছা এখন এটা বুঝবো কিভাবে যে সিরিয়াল যে এটা হইলো, বড় পরমাণুর যে টুকরা হইলো, এগুলো তো একদম ছোট জিনিস, তুমি তো খালি চোখে আর দেখতে পাবা না। তাহলে এখন কি করা লাগবে, সিরিয়ালটা কি করা লাগবে হচ্ছে দেখা লাগবে। এখন আমরা কি করবো, বা যে প্যাটার্নটা কোন প্যাটার্নে এইভাবে টুকরাগুলো আছে, প্যাটার্নটা দেখা লাগে। এখন প্যাটার্নটা যদি আমি দেখতে চাই, প্যাটার্নটা দেখার জন্য আমরা কি নিয়ে নিব, এরপরে আমরা নিয়ে নিব একটা স্পেশাল কাগজ, নাম কি তার, নাইট্রোসেলুলোজ কাগজ। নাম কি, নাম হলো তার নাইট্রোসেলুলোজ, নাম হলো তার নাইট্রোসেলুলোজ কাগজ। আচ্ছা এই যে নাইট্রোসেলুলোজ কাগজ হইলো, এরপরে আমরা নাইট্রোসেলুলোজ কাগজের উপর এখন বলো তো নর্মালি তুমি কি কোনো রকমের রিয়াক্ট করতে পারবা? তুমি কি ডিএনএ টুকরার ছবি টবি তুলে দেখতে পারবা? ডিএনএ টুকরার তো তুমি ছবি টবি তুলে দেখতে পারবা না। তাহলে আমাদের কি করা লাগবে, এখন এদের মধ্যে হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মিশিয়ে দেবো। আমরা দেখছি না, মনে আছে যে তোমরা দেখবা হইতেছে, তোমরা তো এগুলা, তোমরা কি পড়ছো না কেমিস্ট্রিতে যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিসে, গাইগার মুলার কাউন্টার, এগুলো নাম টাম পড়ছো না? মানে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যদি দেখো, আমি যদি ডিএনএ এর সাথে এখানে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ মিশিয়ে দিই, রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের কাজ হচ্ছে রেডিয়েশন ছাড়তেছে, রেডিয়েশন এমিট করতেছে, রেডিয়েশন নিঃসরণ করতেছে। তাহলে তুমি দেখো আমি তো রেডিয়েশন ট্রেস করতে পারবো যে রেডিয়েশনটা কোন জায়গা থেকে আসছে, তাই না? এমনি তো নর্মালি তো এটা তো কই আছে কি আছে কিছুই বোঝা যাবে না ভালো করে। তাইলে আমরা ফার্স্ট নাইট্রোসেলুলোজ কাগজের উপরে আমরা এগুলো রাখবো, রেখে এদের সাথে কি করবো বলতো, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মিশিয়ে দিব। রেডিও, আসলে মিশিয়ে দিব না, অন্য একটা কাজ করি, তো তোমরা এটাই বুঝো যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মিশিয়ে দিব, বললাম না? এখন তোমাদেরকে কমপ্লিটলি এই জিনিসগুলো বুঝতে দেখা যায় তোমাদের মাথা ফাইটা যায়, এর মধ্যে যদি কমপ্লিটলি একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তো সমস্যা। জাস্ট আমি যেটা চেষ্টা করছি তোমরা জানো যে তোমাদের বইয়ে যে প্যাটার্নে বলা আছে, যে টার্ম গুলো বলা আছে, ওইগুলো মনে রাখতে পারলেই হলো। তাহলে এখানে কি দিয়ে দিব বলতো, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তাহলে দেখো ধরো এটাই হলো সেই নাইট্রোসেলুলোজ কাগজ। এই নাইট্রোসেলুলোজ কাগজে আমরা কি রাখছি, এই যে এই প্যাটার্নে এরা হইতেছে রাখা আছে, ছোট, তারপর বড়, আরেকটু বড়, এটা হচ্ছে বিশাল বড়। তারপর এদের মধ্যে সাথে কি করলাম বলতো, আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হচ্ছে হাইব্রিডাইজ করে দিলাম এদের সাথে। এর সাথে যখন তুমি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে মিশাইয়া দিলা, এটারই বইয়ের ভাষায় কি বলছে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হাইব্রিডাইজ করা, হাইব্রিড করা, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হাইব্রিডাইজ করা মানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মিশন। এখন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যে হাইব্রিডাইজ করছো তুমি দেখতে পাবা? তুমি তো দেখতে পাবা না। তাহলে এটা তো কি করা লাগবে, আমার মেশিন ইউজ করে ছবি তুলে দেখা লাগবে যে কোন প্যাটার্নে রেডিয়েশনটা আসতেছে, যে প্যাটার্নে রেডিয়েশন আসতেছে ওই প্যাটার্নে কি আছে, মানে ডিএনএ টুকরাগুলো আছে। তাহলে ওইটার জন্য আমরা কি করবো বলতো, ওইটার জন্য হইতেছে আমরা এখন এক্স রে করবো। ঠিক আছে, আমরা এক্স রে করে এদের হচ্ছে ছবিটা দেবো। নর্মাল এক্স রে তো ছবিটা আসবে না, কিন্তু রেডিও অ্যাক্টিভ আইসোটোপে আসবে, এবং স্পেশাল এক্স রে করবো। তাহলে এখানে আমরা এক্স রে ফিল্মের উপরে আমরা এটা একটা ছবি তুলবো, এক্স রে ফিল্ম আমরা এখানে ইউজ করবো, এবং ছবিটা তুলবো কোন পদ্ধতিতে, অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে এক্স রে ফিল্মের উপর আমরা এই ছবিটা তুলে নিব, এই প্যাটার্নের ছবিটা তুলে নিব অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে। তাহলে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে যখন আমরা এই কাজটা করে ফেলছি, এরপরে কি হয় বলতো, এরপরে আমরা রহিম করিম যাদেরকে আমরা সন্দেহ করতেছি তাদের কাছ থেকেও সেম অনুসারে করবো, তাদের প্যাটার্ন, যার প্যাটার্ন মিলে যাবে সেই হইতেছে আসামি। ওকে, তাহলে বললাম দেখো বুঝতে পারছি না? আশা করি যে এই টার্ম যেগুলো সুন্দর করে একটার পর একটা করে আমি বুঝে গেছি, এই টার্ম গুলো নিয়ে তোমাদের প্যাচ লাগে যে বুঝি না কোনো কিছু, কেন আসছে, কোত্থেকে আসছে, কি করছে না করছে। তো আশা করি এখন কিছুটা আইডিয়া হয়েছে, মোটামুটি পরীক্ষাতে লিখে আসতে পারবা লিস্ট। আচ্ছা এরপরে চলো আমরা চলে যাই সামনের দিকে। আচ্ছা তারপরে বলো তো, এ কে কাটতে নিচের কোন এনজাইম ব্যবহার করা হয়? এ কি বলো তো দেখি, বলে পান এ হইতেছে গিয়ে হচ্ছে আমাদের সবার সেই প্রিয় ডিএনএ, ডিএনএ কাটি আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। ওকে, আচ্ছা এরপরে চলে আসো জৈবিক নমুনার অন্তর্ভুক্ত, দেহের যা কিছু আছে সবই হইতেছে জৈবিক নমুনা। স্যাম্পল বাবা, হাড় দাঁত এটাও স্যাম্পল, লালা সিমেন্ট বা বীর্য এটাও স্যাম্পল, হাত পা এটাও স্যাম্পল। ওকে, তাহলে দেখো সবগুলাই হলো আমাদের স্যাম্পল। আচ্ছা এরপরে আমরা চলে আসি ডিএনএ পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো, বা ডিএনএ টেস্ট কেন করা হয়? তাহলে গুরুত্ব তো অপরিসীম, তুমি বলো ডিএনএ টেস্ট কেন করা হয়? অপরাধী শনাক্ত করতে, তারপরে কি হচ্ছে বলতো, যদি বলা যায় তোমার পরিচয়, কারো পরিচয় যদি তুমি কনফার্ম করতে চাও, তারপর সে কি পিতৃত্ব নির্ধারণ করতে, এইরকম হাবিজাবি হয়ে যাচ্ছে অনেক কথাবার্তা বলা আছে, এগুলো দেখবে সুন্দর করে পয়েন্ট আকারে দেয়া আছে, মানে
পয়েন্ট পয়েন্ট করে হচ্ছে সুন্দর করে আলাদা আলাদা শব্দে বলা আছে, এগুলো হচ্ছে তোমরা ওই বই থেকেই লিখে নিতে পারবা। আচ্ছা, এরপরে চলে আসি, সন্তানের পিতামাতা শনাক্তকরণের ক্ষেত্রে আদালতে বিচারক একটি বিশেষ পরীক্ষা করার নির্দেশ দেন, বলেন পরীক্ষাটির গুরুত্ব আমাদের কি হিসেবে বলতো, ও ব্যবহার অপরিসীম। উনিও জানেন এটার গুরুত্ব অপরিসীম। তাহলে দেখো, আমাদের শেষ কথাটার গুরুত্ব বিশ্লেষণ করা লাগবে। গুরুত্ব অপরিসীম। পরীক্ষাটা কি? আমাদের ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ও বলা হয়। ওকে, তো ওইখান থেকে আমরা ওই যে মেকানিজমটা এখানে হচ্ছে বলে দিব, প্লাস গুরুত্ব আর কোন কোন জায়গায় ইউজ হয় ওইগুলো হইতেছে আমরা বলে দিব। আচ্ছা, এরপরে চলো আমরা চলে আসি লিঙ্গ নির্ধারণে। আচ্ছা, তুমি যদি এখানে লিঙ্গ নির্ধারণে আসো, তাহলে পোলাপান দেখো তো, এইটা হইলো আমরা কি জানি, ছেলেদের ক্ষেত্রে বা বাবাদের ক্ষেত্রে, চলো আমরা এখানে দেখি, আমরা যদি এখানে বলি ছেলেদের ক্ষেত্রে বা বাবাদের ক্ষেত্রে ক্রোমোজোমের প্যাটার্নটা কি হয়, তাদের একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই থাকে। আর মেয়েদের ক্ষেত্রে বলতো প্যাটার্নটা কি হয়, যে বা মায়েদের ক্ষেত্রে, মেয়ে না লিখে মা লিখি তাহলে ভালো হয়। আচ্ছা, ছেলে বা বাবা এটাই লিখি, ছেলে বা বাবা, একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। আর মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে দুইটাই কি থাকে, এক্স ক্রোমোজোম থাকে। ওকে, তাহলে এখন আমরা কি জানি, তো এখান থেকে দেখো বললাম সৃজনশীল হবে কিভাবে, এমসিকিউ হবে। বলবে যে তোমার কি হইতেছে, রহিম আর হইতেছে জমিলা দুইজনের হইতেছে বিয়ে হইলো, আজ কয় বছর, আজ হইতেছে 8 বছর হয়ে গেছে। 8 বছরে রহিম 3 কন্যা সন্তানের জনক হয়েছে, ঠিক আছে, তার 3টা মেয়ে হয়ে গেছে, কিন্তু এখনো তার কোনো কি নেই, কোনো একটা ছেলে হয় নাই। এটা নিয়ে রহিমও কষ্টে আছে, রহিমের ফ্যামিলির যারা আছে, ঠিক আছে, মানে জমিলার শ্বশুর শাশুড়ি তারাও কষ্টে আছে, তারা না যত কষ্ট, এর থেকে বেশি কষ্টে আছে পাড়া প্রতিবেশী। রহিমের সারাদিন কথাবার্তা শোনায় পাশের বাসার আন্টিরা, যে কি হইলো রহিম, একটা ছেলে তো তোমার হইলো না, তোমার সম্পত্তি এখন কে খাবে, ঠিক আছে, তোমার সম্পত্তি তো হইতেছে তোমার অন্য মানুষের ছেলে এসে খেয়ে যাবে। রহিম তো খুবই পেরেশানিতে আছে। এবং দেখা যায় অনেক সময় যে শুধুমাত্র যে তোমার এই যে বাবা বাবা বা তোমার এই যে জমিলার শাশুড় শাশুড়ি আর হইতেছে রহিম, এরাই যে জমিলাকে মেন্টাল প্রেশার দিবে বা অত্যাচার করবে, ব্যাপারটা এরকম না। দেখা যায় অনেক সময় মায়েরা ওইটা নিয়ে টেনশনে থাকে, আই হাই আমার তো একটা ছেলে নেই, আমার এখন কি হবে, ঠিক আছে। শুধুমাত্র দেখা যায় সবাই হইতেছে এই তোমার, দেখা যায় হইতেছে এই স্বামী আর হইতেছে শ্বশুর শাশুড়ির দিকে হইতেছে অভিযোগের আঙুল দেয়। মায়েরাও দেখা যায় তাদের মেন্টালিটি অনেক সময় এরকম থাকে, আমার তো একটা ছেলে নাই, এখন আমার কি হবে, ঠিক আছে। তো এইরকম মেন্টালিটি চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এখন কাহিনী হলো এত কিছুর পরে বলবে, আচ্ছা এই যে সবাই রহিমকে আবার বুদ্ধি দিতেছে কি, যে রহিম যেন দ্বিতীয় বউ করে, যেহেতু দ্বিতীয় একটা বিয়ে করে, যেন জমিলা, যেহেতু জমিলা তাকে একটা ছেলে সন্তান দিতে পারতেছে না, রহিমের দ্বিতীয় বিয়ে করা উচিত। তারপরে তোমাকে ঘতে তোমাকে বিচারকের আসনে বসায় দিবে, বসায় দিয়ে বলবে তাহলে তুমি এখন বিচার করো, আসলে দোষ কার, রহিমের নাকি হয়ে যাচ্ছে জমিলার। আচ্ছা, এখন তোলপান দেখো, এখান থেকে আমি যদি হইতেছে তোমাদেরকে বলি, তাহলে এই পাশে লিখে দেই হচ্ছে বাবা বা হচ্ছে রহিম, আর এই পাশে লিখে দিলাম হচ্ছে মা বা জুমলা দিলাম। বাবার ক্ষেত্রে কি থাকে, এক্স আর ওয়াই। মায়ের ক্ষেত্রে কি থাকে, দুইটা এক্স ক্রোমোজোম থাকে। তাহলে বললাম দেখো, এই 2x মিলে এখানে কি হবে, এক্স এক্স, এখানে মিলে কি হবে, এটা এটা মিলে এখানে হয়ে যাবে কি এক্স ওয়াই। তারপরে এখানে কি হবে, এক্স 2x মিলে কি হবে, এক্স এক্স, এখানে কি হয়ে যাবে এক্স ওয়াই। তাহলে এখানে যদি আমরা খেয়াল করে থাকি, এটা কি এই যে এই বাচ্চাটা কি হবে, এটা হয়ে যাবে মেয়ে, এটা হবে মেয়ে, এটা হয়ে যাবে ছেলে, এটাও কি হয়ে যাবে ছেলে। ওকে, তাইলে তোমার এখান থেকে সে খেয়াল রাখা লাগবে, এই যে আমি কন্ডিশনটা দেখতে পাইতেছি, তাহলে বলো তো এখানে তুমি যদি খেয়াল করে থাকো, তাহলে দেখবা এই মা বা জমিলা সে কিন্তু ছেলের হোক মেয়ে হোক দুজনের ক্ষেত্রে সে কিন্তু এক্স ক্রোমোজোমের সাপ্লাই দিছে। আর বাবা যখন হচ্ছে এক্স ক্রোমোজোমের সাপ্লাই দিছে সে হয়ে গেছে মেয়ে, বাবা যখন ওয়াই ক্রোমোজোমের সাপ্লাই দিছে সে হয়ে গেছে ছেলে। এখন পরে তুমি কি বলবা, যে অতএব আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, দোষীকে দোষী হইতেছে তোমার হচ্ছে দায়ীকার বা দায়িত্বকার, বা দোষীকে দোষী হইতেছে আমাদের রহিম বা বাবা। এখন এটা এখানে কিন্তু যেটা আমি দেখছিলাম, আরেকটা অপশন, এটা অনেক সময় এমসিকিউ তো আসে, অপশন আরেকটা দিয়ে দেয় যে দোষ কার, ঠিক আছে, দায় কার। একটা অপশন থাকে দিয়ে দেয় বাবা মা হাবি জাবি তো দেয়, আরেকটা অপশন থাকে সে নিয়তি, কপাল। এখন বললাম দেখো, আসলে রহিমের তো আসলে এই ব্যাপারের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই যে এক্স যাবে নাকি ওয়াই যাবে। রহিমের বডিতে দুইটা আছে, যে কোনোটা যেতে পারে, কারণ রহিম তার ইচ্ছা করে পাঠাইতেছে না যে এক্স যাও বা ওয়াই যাও। রহিমের যে আসলে খুব একটা দোষ আছে এরকম না, কিন্তু পরীক্ষাতে আসলে কিন্তু তোমার রহিমের যে দোষ এটাই লিখতে হবে। তুমি যদি এটা বলে দাও যে রহিমের প্রতি হচ্ছে সমবেদনা জানায়, যে আসলে এটা রহিমেরও দোষ নেই, সে নিয়তি, তোমার কিন্তু আড্ডা দিবে, ঠিক আছে। এই কথাটা আমি বারবার ক্লাসের মধ্যে আমি বলে যাই, যে আসলে তো এই যে রহিমেরও তো কোনো দোষ নেই, কিন্তু নিয়তি অপশনে থাকতে পারে, থাকলে বা ওই যে কপাল বা এরকম অনেক কিছুই থাকতে পারে, যে এটা তো আমরা জানি না, সৃষ্টিকর্তাই দিতেছে ছেলে মেয়ে, এরকম অপশনও দিতে পারে। তো তখন তোমার কি অ্যান্সার দেওয়া লাগবে, তখন কিন্তু তুমি পরীক্ষা কিন্তু এখানে ইসলাম শিক্ষা পরীক্ষা দিতেছো না, তুমি দিতেছো কোনটা, ইসলাম ও নৈতিক শিক্ষা না, তুমি দিতেছো বায়োলজি। তোমার কিন্তু এখানে রহিমকেই দোষ দেওয়া লাগবে, এখানে নিয়তি তারপর ভাগ্য ওইদিকে গেলে চলবে না। এই কথা বারবার বলি। এর পরেও
এরপরও একাডেমিকে এই কথাটা বারবার বলার পরেও দেখা যায় কয়েকজন হয়েছে পরে হয়েছে আবার বলবে ভাই এই যে এই গাইডের মধ্যে তো এটা এখানে পড়ছি, এখানে সুন্দর করে লেখা আছে যে এরকম। এবং গাইডও হইতেছে কি, গাইডের মধ্যে কেই বায়োলজি গাইড লিখছে ওই কোম্পানির আল্লাহর মধ্যে জানে, আমাকে গাইডের ছবি পাঠাইলো, দেখলাম ছবির মধ্যে হইতেছে দেখা গেল অনেকটা এরকম যে ওইখানে সুন্দর করে বায়োলজি কোয়েশ্চেনের অ্যান্সারের ব্যাখ্যাতে এটা লেখা। আসলে রহিমেরও কোনো দোষ নাই, এটা হচ্ছে নিয়তির দোষ, রহিমের তো কন্ট্রোল থাকে না। আরে ভাই এটা তো আমরাও জানি যে নিয়তির দোষ, কোনো রহিমের তো এখানে কোনো করার কিছু ছিল না। তো বায়োলজি পরীক্ষা আছে, তোমার তো বায়োলজি লেখা লাগবে যে রহিমের দোষ, বুঝতে পারছি পোলাপান? এইরকম ভুল করলে কিন্তু বাসায় এসে পিড়াবো। তাহলে পোলাপান দেখো এখানে হচ্ছে তারপর তুমি কাকে দিয়ে দিবা, বাবার দোষ। ওকে, বাবার দোষ, বাবা হইতেছে এই সকল বাবার কারণে হচ্ছে ছেলে মেয়ে হইতেছে শেষ। ওকে, আমাদের বিচার ফয়সালা শেষ। এখন চলে আসি এই যে 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে, 5 বছরে পুত্র সন্তানের আশায় তার 3টা কন্যা সন্তান হয়ে গেছে। এই জন্য স্বামী আর শাশুড়ি তাকে সারাক্ষণ দোষারোপ করে, বলে সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে পোলাপান দেখো সুমির সন্তান কি আছে, 3টা আছে মেয়ে, তাহলে মেয়েদের কি থাকবে, এক্স থাকবে, এক্স এক্স থাকবে। তাহলে এই যে দেখো এক্স এক্স এর অপশন আছে দুইটাই, যে একটাই একটাই আর আরেকটা। এখন বলো তো সুমের মেয়েগুলোকে ডিপ্লয়েড না, তাহলে বলতো তাদের অটোজোম কয়টা থাকবে, এক্স এক্স তো হয়েছে কি, এক্স এক্স হলো তো হচ্ছে তাদের তোমার সেক্স ক্রোমোজোম, দুইটা সেক্স ক্রোমোজোম থাকলে অটোজোম কয়টা থাকবে, 44টা। ঠিক আছে, 22 জোড়া অটোজোম থাকে, 44টা। এই দেখো 40 প্লাস এক্স এক্স, এটা হলো কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো, সুবীর পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসে। কথা সত্য, স্বামী যদি ওয়াই দেয় পুত্র সন্তান হবে। তারপর দেখো নিষিক্ত জায়গা যদি এক্স হয় তাইলেও হবে, এক্স আসলে তো মেয়ে হবে। তাহলে অ্যান্সার এখানে কারেক্ট অ্যান্সার কি, 1 আর 3। ওকে, তারপরে চলে আসো, বলছে বাবার শুক্রাণু একটার মধ্যে এক্স থাকে, আরেকটার মধ্যে কি থাকবে বলো তো দেখি বললাম, আরেকটার মধ্যে থাকবে হচ্ছে ওয়াই। তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই, এটা এক্স একটা ওয়াই। মায়ের ক্ষেত্রে ডিম্বাণু দুইটার মধ্যে কি থাকবে, এক্স এক্স থাকবে। ঠিক আছে, এখানে দেখা গেলে পোলাপান যে এই এক্স মিলে কি হবে, বি হয়ে যাবে, এক্স এক্স হয়ে যাবে। ঠিক আছে, এই এক্স এই ওয়াই মিলে কি হবে, এখানে কি হবে, এক্স ওয়াই। এখন বলছে এক্স অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা কতগুলা থাকে, এক্স অবস্থাতে আমাদের ক্রোমোজোমের সংখ্যা থাকতেছে দেখো পোলাপান 23টা। ঠিক আছে, 23টা থাকতেছে। এই যে এই অবস্থাতে আমাদের 23টা ক্রোমোজোম থাকে। আচ্ছা, তারপরে চলে আসো পোলাপান হ্যাপ্লয়েড অবস্থাতে 23টাই থাকবে। তারপরে দেখো উদ্দীপকের এ এবং বিতে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আছে। আচ্ছা, এতে দেখো তো দেখি পোলাপান কাহিনী কি হইলো, এতে থাকতেছে হচ্ছে ওয়াই আর বি এ থাকতেছে এক্স এক্স। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, ওয়াই আর এক্স এক্স। আচ্ছা, এরপর চলে আসো লিঙ্গ নির্ধারণে চিত্র বি এর ভূমিকা। তাহলে দেখো লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এক্স ওয়াই ক্রোমোজোমের ভূমিকা, এখানে তোমাকে সেক্স ক্রোমোজোমের ভূমিকা ভালো করে বলে দেওয়া লাগবে। এক্স এক্স থাকলে হচ্ছে মেয়ে, এক্স ওয়াই থাকলে ছেলে, ভালো করে বলে দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কোথায় পোলাপান, আমরা চলে আসি চলো হচ্ছে বর্ণাঢ্যতা। আচ্ছা, বর্ণাঢ্যতার ক্ষেত্রে তোমাদের একটু হচ্ছে খেয়াল রাখা লাগবে যে বিষয়টা, সেটা হলো যে বর্ণাঢ্যতা হলো আমরা বুঝি কোন চার্ট দিয়ে, যে এই চার্টটা দিয়ে, এটার নাম হলো ইশিহারা চার্ট। ঠিক আছে, এখানে দেখো তো কত লেখা আছে, এই চার্টের মধ্যে লেখা আছে কি, এই যে দেখো 74 লেখা আছে। তো যারা হইলো বর্ণাঢ্য তারা এই 74 লেখাটা ভালো করে দেখতে পারবে না, দেখতেই পাবে না, 74 দেখতে পাবে না। ওকে, এখন বললাম দেখো বর্ণাঢ্যতা কেন হয়, এগুলো তো হচ্ছে আমরা মোটামুটি জানি। বলো বর্ণাঢ্যতা কেন হয়, বর্ণাঢ্যতা হবে হচ্ছে তোমার ওই যে কি রিলেটেড প্রবলেম, ওই যে তোমার হচ্ছে চোখের মধ্যে। আচ্ছা আমি বলি, চোখের মধ্যে বললাম আমরা আমাদের একদম ভেতরে রেটিনা বলে একটা স্তর থাকে, ওই রেটিনার কাজ কি, সে হচ্ছে আলো রিসিভ করে, যে তোমার আমার চোখে যে আলো যাইতেছে রিসিভ করাকে বলতো আলটিমেটলি রিসিভ করে হচ্ছে রেটিনা। রেটিনার মধ্যে দুই টাইপের কোষ থাকে বুঝছো, একটা থাকে হইতেছে রড কোষ, একটা থাকে হইতেছে রড কোষ, আর একটা থাকে হলো কোন কোষ। এবং তোমার মাথায় রাখা লাগবে যে রড কোষ থাকলো আর কোন কোষ থাকলো। তাহলে বলো তো যে আমরা কোন আইসক্রিম খাই না, কোনটা একটু রঙিন থাকে, একটু ভ্যানিলা থাকে সাদা, স্ট্রবেরি থাকে একটু পিঙ্ক কালারের, তারপর হচ্ছে দেখো আবার চকলেট থাকে একটু কালো কালারের, অনেক টাইপের। রড কোষ কি হয়েছে বলতো, সে তো হয়েছে একদম রড কি সাদা কালো, কালো না রড। তাহলে এখন তোমার মাথায় রাখা লাগবে যে রড কোষ দিয়ে আমরা কখন দেখি, রড কোষ দিয়ে হইতেছে আমরা অনুজ্জ্বল আলোতে দেখি, রড কোষ দিয়ে হইতেছে আমরা অনুজ্জ্বল আলোতে দেখতে পাই। এবং তখন কি হয় বলতো, তখন আমরা সবকিছু সাদা কালো দেখি। মানে তুমি আর তোমার যখন চারপাশে আলো কম থাকে, যেমন সন্ধ্যাবেলা বা রাতের বেলা যখন কারেন্ট চলে যায়, বাইরে থেকে হালকা একটু আলো আসলে রুমটা সাদা কালো লাগে না, তখন হচ্ছে তোমার কোন কোষটা কাজ করে না, কারণ কোন কোষ উজ্জ্বল আলোতে কাজ করে। ঠিক আছে, কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে কাজ করবে, তো তখন দেখো তোমার কিন্তু হচ্ছে আলো যেহেতু কম আসতেছে, তো তখন হচ্ছে কোন কোষ
কাজ করবে না, তখন কে কাজ করে দেখো, আমাদের অনুজ্জ্বলতে রডকোষ কাজ করে এবং সে সাদা কালো দেখায় সবকিছু। আর কোন কোষ উজ্জ্বলতে কাজ করে, সবকিছু কি দেখায় বলতো, রঙিন দেখায়। ওকে, রঙিন জিনিসপত্র দেখায়। তাহলে বললাম তোর মাথায় রাখা লাগবে, রডকোষ যদি নষ্ট হয়ে যায় তাহলে তখন কিন্তু অনুজ্জ্বল আলোতে বা কম আলোতে কোন কোষ তো কাজ করবে না, তোমার রডকোষ নষ্ট, রডকোষও কাজ করবে না। তখন তুমি অনুজ্জ্বল আলোতে সবকিছু হচ্ছে অন্ধকার দেখবে, কোনো কিছুই দেখতে পাবে না। তখন তুমি কি হয়ে যাবে বলতো, তখন তুমি হয়ে যাবে হচ্ছে অন্ধ। ওটারে কি বলা হয়, বলা যায় ওটারে বলা হচ্ছে রাত কানা। ঠিক আছে, কারণ রাতে কি হয়, নর্মালি আলো কম থাকে এবং অনুজ্জ্বল আলোতে হইতেছে তখন কি হয়, রডকোষ কাজ করে না। তো তখন মানুষজন হচ্ছে যখন কিছু দেখতে পায় না, তখন এটা বলে রাত কানা। রাত কানা কিন্তু মানে শুধু রাতে দেখবে না এরকম না, দিনের বেলাতেও তাকে যদি তুমি অনুজ্জ্বল আলোতে নিয়ে যাও তখন সে কিন্তু চোখে কোনো কিছু দেখতে পাবে না। আচ্ছা, কোন কোষে চলে আসবে বলবেন, এখান থেকে খেয়াল রাখা লাগবে যে আহ তাহলে কোন কোষ নষ্ট হয়ে গেলে, দেখো কোন কোষ যদি তুমি রঙিন জিনিসপত্র দেখতা, এখন যখন তোমার কোন কোষ নষ্ট হয়ে গেছে তাহলে তখন কি হবে, তখন হইতেছে তুমি রঙিন জিনিসপত্রগুলো ভালো করে দেখতে পাবে না। রং তোমার ডিফারেন্সিয়েট করতে, আলাদা করতে প্রবলেম হবে। ওইটা আমরা কি বলি বলতো, বর্ণান্ধতা। ওইটাকে আমরা বলে থাকি বর্ণান্ধতা। বর্ণান্ধতার জিনগুলা কোথায় থাকে, বা এই যে কোন কোষ তৈরির জিনগুলা কোথায় থাকে, কোন কোষ তৈরির জিনগুলা থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোমে। কোথায় থাকে বলতো, হচ্ছে সেক্স ক্রোমোজোমে থাকে, ওই এক্স ক্রোমোজোমে থাকে। তাইলে যেহেতু সেক্স ক্রোমোজোমের মধ্যে হইতেছে মাধ্যমে এই তোমার বর্ণান্ধতার জিন বা কোন কোষ, বর্ণান্ধতা কখন হয়, যখন কোন কোষ তৈরি জিনটা ঠিকঠাক মতো কাজ করে না বা কোন কোষ তৈরির জিনটা নষ্ট হয়ে যায়, তখন হয়ে যায় হচ্ছে বর্ণান্ধতা। তো যখন হয়েছে তোমার এই কোন কোষ ঠিকঠাক মতো কাজ করলো, বর্ণান্ধতা হয়ে গেল, তাহলে দেখো কোন কোষের জিনটা কোথায় থাকে, সেক্স ক্রোমোজোমে বা এক্স ক্রোমোজোমে থাকতেছে। ওই জিনের মধ্যে প্রবলেম হইলে, এক্স ক্রোমোজোমের জিনের মধ্যে প্রবলেম হলে তোমার বর্ণান্ধতা হইতেছে। তাই ওইটাকে যেন কি বলা হয়, ওইটাকে বলা হয়, এই বর্ণান্ধতাকে বলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, বর্ণাঢ্যতাকে আমরা বলে ফেলবো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলবো। ওকে, এটাকে আমরা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলবো। তো বললাম, দেখো আমাদের এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখন চলো আমরা দেখি, এখন পরীক্ষায় তোমাকে কি দিবে, বলবে বাবা বর্ণাঢ্য বা সুস্থ, বা বর্ণাঢ্য বাহক বা আহ অসুস্থ বা সুস্থ, এরকম কিছু কন্ডিশন দিয়ে বলবে। বলে বাচ্চা কাচ্চার কি অবস্থা হবে, তাহলে আমি এখানে লিখে দিই কোন কন্ডিশনে কি হবে। তাহলে এই পাশে লিখতেছি হচ্ছে আমরা বাবার অবস্থাটা, এই পাশে লিখতেছি হচ্ছে বাবার কি অবস্থা হবে, এই পাশে লিখি মায়ের কি অবস্থা হবে। তাহলে দেখো বলে আমার মাথায় রাখা লাগবে, বাবার এখানে বর্ণাঢ্যতার ক্ষেত্রে দুইটা কন্ডিশন পসিবল। একটা হলো বাবা সুস্থ। ঠিক আছে, বাবা সুস্থ হলে কি হবে, বাবা সুস্থ হলে তার এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম দুইটাই ভালো। আসলে এখানে তো ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নাই, আমার এক্স ক্রোমোজোম নিয়ে আমরা কাজ করতেছি। আর বাবা কি হইতে পারে দেখো তো, বাবা হইতে পারে হচ্ছে অসুস্থ হইতে পারে, অসুস্থ বা বর্ণাঢ্য হইতে পারে। তাহলে সে যদি হইতেছে তোমার বর্ণাঢ্য হয়ে যায়, আচ্ছা বর্ণাঢ্য না লিখে আক্রান্ত লিখি, আচ্ছা, বর্ণাঢ্যতাতে আক্রান্ত। আচ্ছা, তাহলে সে যদি হচ্ছে আক্রান্ত হয় বা বর্ণাঢ্যই লিখি, তাহলে তাহলে আবার তোমরা প্যাচ লাগাবে আক্রান্ত দেখে। বর্ণাঢ্য হলে তার এই যে এক্স ক্রোমোজোমের মধ্যে কি ছিল বলতো, ওই যে এই কোন কোষের জিনটা ছিল, ওই জিনটাতে প্রবলেম, প্রাইমাসে মানে প্রবলেম। আর এই যে ওয়াই ওয়াই এর মধ্যে থাকলো, তাহলে দেখো তার একটা এক্স ক্রোমোজোমের মধ্যে আমাদের কোন কোষের জন্য একটা মাত্রই জিন ছিল, ওইটার মধ্যে প্রবলেম, তাহলে সে তো আর চোখে ঠিকঠাক মতো এই রোগগুলো দেখতে পাবে না, সে হয়ে যায় বর্ণাঢ্য। মায়ের ক্ষেত্রে দেখো তার এক্স ক্রোমোজোম দেখা হচ্ছে দুইটা, দুইটা এক্স ক্রোমোজোমই ভালো থাকলে তখন সে কি হয়ে যাবে, সুস্থ হবে। ওকে, তারপরে দেখো তো, তার যদি একটা এক্স ক্রোমোজোমে যদি হচ্ছে ধরো তার হচ্ছে ভালো আছে, আর একটা এক্স ক্রোমোজোমের হচ্ছে যে জিনে ওই কোন কোষের যেটা প্রবলেম, তখন কি তার কি কোনো প্রবলেম হবে, প্রবলেম কিন্তু হবে না। কারণ তার ভালো কিন্তু কোন কোষের একটা যেটা এখনো আছে, সে কি ওই ওই ভালো কোন কোষের যেটা তখন ব্যাকআপ দিবে, তো সে তখন বাহক হিসেবে কাজ করবে, তার দিকে কিন্তু বর্ণাঢ্যতা দেখা দিবে না। তাকে আমরা বলবো বাহক, কারণ সে এই যে রোগের জিনটা, এই তোমার হচ্ছে বর্ণাঢ্যতা যেটা বহন করে ছেলে মেয়ের মধ্যে দিয়ে যাইতেছে। ওকে, আর যদি এমন হয় যে তার কি হয়েছে বলতো, দুইটা এক্স ক্রোমোজোমে প্রবলেম, তখন কি হয়ে যাবে বলতো, তখন তাকে আমরা বলবো বর্ণাঢ্য বলবো। এবং এইটা কিন্তু বলার একটু মাথায় রাখা লাগবে, এটা কিন্তু হচ্ছে মাথায় রাখা লাগবে, কপাল অত্যন্ত খারাপ হলে দুইটা ক্রোমোজোমের মধ্যে হচ্ছে প্রবলেম থাকে। তো ছেলেদের দেখো আমাদের একটা এক্স ক্রোমোজোম আছে, এই একটা মাত্র, যেটা ওটা প্রবলেম হলে কিন্তু বর্ণাঢ্য হয়ে যেতেছে। তাই খেয়াল রাখা লাগবে যে তোমার ছেলেরা কিন্তু মেয়েদের তুলনায় বর্ণাঢ্যতা বা এই যে তোমার এই সেক্স লিঙ্ক যে ডিসঅর্ডার যেগুলো আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে ছেলেরা কিন্তু মেয়েদের তুলনায় বেশি আক্রান্ত হয়। আচ্ছা, এখন পরীক্ষাতে দিয়ে দিবে যে বাবার এই অবস্থা, মায়ের অবস্থা কি হবে, তাহলে বলে আমরা কি নিব বলো। চলো আমরা বাবাকে নেই বর্ণাঢ্য, বাবাকে দিলাম বর্ণাঢ্য নিয়ে নিলাম, যেমন বাবা বর্ণাঢ্য, মাকে কি দিলাম, মাকে দিয়ে দিলাম ধরো আমরা বাহক নিলাম।
তারপরে দেখি যে বাচ্চা কাচ্চার কি হবে। তাহলে দেখো বাবা যদি বর্ণাঢ্য হয় তাহলে তুমি কি পাবা, পাবা হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই। মা যদি হইতেছে বাহক হয় তুমি কি পাবা বলো তো, এক্স এক্স প্রাইম পাবা। ওকে, তাহলে পোলাপান দেখো এখানে কি হবে, এক্স এক্স প্রাইম আসে, এখানে কি আসে দেখো তো এক্স ওয়াই আসে। ঠিক আছে, এই পাশে কি আসছে, আসতেছে হচ্ছে এক্স এক্স প্রাইম, এই পাশে কি আসতেছে এক্স ওয়াই, আর এদিকে কি আসবে বলো তো এক্স প্রাইম এক্স প্রাইম, এদিকে কি আসবে বলো তো এক্স প্রাইম ওয়াই। ওকে, আচ্ছা এই পাশে হচ্ছে দেখো দেখি পোলাপান, তাহলে ঘটনাটা কি হবে, এই যেটা তো হচ্ছে মেয়ে, এটা হয়ে গেল হচ্ছে মেয়ে এবং সে সে কিন্তু হচ্ছে বাহক। ওকে, এটা হলো মেয়ে এবং সে কি হবে বলতো, সে কিন্তু হয়ে যাইতেছে তোমার বর্ণাঢ্য হবে, সে কিন্তু হবে বর্ণাঢ্য। ওকে, তারপরে হচ্ছে তুমি দেখো এটা হলো একটা ছেলে এবং সে কিন্তু সুস্থ, এবং এটা হলো কি বলতো, সেও ছেলে কিন্তু সে কি হবে বলতো, সে হয়ে যাইতেছে বর্ণাঢ্য। ওকে, এখন পোলাপান কোয়েশ্চেন যদি আসে, এইভাবে কোয়েশ্চেনটা যদি করে, এইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, তো কোয়েশ্চেনটা যদি হয় এরকম, সন্তানদের কত পার্সেন্ট সুস্থ, তাহলে বলো তো সন্তান এখানে কয়টা আমরা পাইছি, চারটা, চারটার মধ্যে সুস্থ কয়টা, একটা, তাইলে আমার 25%। ওকে, 1/4 কত আসে, 25% হচ্ছে সুস্থ হয়। যদি কোয়েশ্চেন আসে ছেলেদের কত পার্সেন্ট সুস্থ, ছেলে কয়টা এখানে, ছেলে হলো দুইটা, দুইটা ছেলে একটা হয়েছে সুস্থ, তখন এটা কত হয়ে আসবে বলতো, 50%। বুঝতে পারছি, প্রশ্ন কিন্তু পরে বোঝা লাগবে। যদি বলে সন্তানদের কত পার্সেন্ট সুস্থ, তখন আসবে তোমার অ্যান্সার আসবে 25%। যদি বলে হইতেছে বা ছেলে মেয়ের মধ্যে কত পার্সেন্ট সুস্থ, ছেলে মেয়েকে তাহলে সবগুলাই বুঝাইছে, তখন অ্যান্সার আসবে 25%। যদি বলে শুধু ছেলেদের কত পার্সেন্ট সুস্থ, অ্যান্সার কি হয়ে যাবে বলতো, 50%। বুঝতে পারছি বলে, এই জিনিসগুলো যদি হইতেছে ভালো করে বুঝে থাকি, তাহলে চলো আমরা এরপরে হচ্ছে চলে যাই সামনের দিকে। আচ্ছা, তাহলে বর্ণাঢ্যতা শেষ, এরপর আমরা চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে দেখি। বলছে স্বাভাবিক রাখি বেশি, স্বাভাবিক রাখি মানে এক্স ওয়াই, ঠিক আছে, বর্ণাঢ্য হলেন, আপনার বিয়ে হয়েছে এক্স প্রাইম এক্স প্রাইম। আচ্ছা, তাহলে বলছে তাদের ছেলে সন্তান হলে বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা কত ভাগ, চলো এসে আমরা করে দেখি। আবার এখানে হচ্ছে বক্স বানাই, এখানে যদি হচ্ছে বক্স বানাই তাহলে তুমি যদি খেয়াল করো, এইদিকে আমরা দিয়ে দিলাম রাকিবকে, ঠিক আছে, এইদিকে কি দিলাম হেলেনাকে। রাকিব হলো কি স্বাভাবিক, তাহলে এক্স ওয়াই, হেলেনা হলো কি বর্ণাঢ্য, তাহলে এক্স প্রাইম এক্স প্রাইম। তাহলে এখানে কিভাবে তুমি এক্স এক্স প্রাইম, এখানে কিভাবে বলো তো এক্স প্রাইম ওয়াই। ওকে, আর এখানে তুমি কিভাবে বলো তো এক্স এক্স প্রাইম, আর এখানে তুমি কিভাবে বলো তো এক্স প্রাইম ওয়াই, এরকম কিছু হচ্ছে পেয়ে যাইতেছো। তাহলে বলছে ছেলে সন্তান হলে, তাদের যদি হইতেছে ছেলে সন্তান হয়, তাহলে কত পার্সেন্ট হচ্ছে তোমার বর্ণাঢ্য হবে। তাহলে দেখো ছেলে সন্তান হলো দুইটা, দুইটার দুইজন হচ্ছে বর্ণাঢ্য, তাহলে কত পার্সেন্ট, 100%। ঠিক আছে, বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা 100 ভাগ। মেয়ে সন্তান হলে বাহক হওয়ার সম্ভাবনা কত, দেখো মেয়ে হইলো দুইটা, দুইটা মেয়ে কিন্তু এখানে বাহক, তাহলে বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, 100%। ওকে, এই যে দেখো এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সার করা লাগে। বলছে সার্বজনীন কালার ব্লাইন্ড কোন কোন বর্ণ পার্থক্য করতে পারে না, সেই পার্থক্য করতে পারে না হচ্ছে লাল সবুজটা হচ্ছে পার্থক্য করতে পারে না। আচ্ছা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি বললাম তো, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যে সকল হইতেছে তোমার জেনেটিক ডিসঅর্ডার গুলো হয় তাদেরকে আমরা কি বলছি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। মেয়েরা সাধারণত কেন সেক্স লিঙ্ক রোগে আক্রান্ত হয় না, এটাও কিন্তু বলছি, তাদের কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের যেগুলো নর্মালি এক্স ক্রোমোজোম দিয়ে যায়, তাদের যেহেতু দুইটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ব্যাকআপ থাকতে পারে, কপাল খারাপ হলে যেটা বললাম দুইটা হচ্ছে সেক্স তোমার নষ্ট হবে, নর্মালি কি হয় একটাই হয়। ঠিক আছে, তাই তারা হচ্ছে সর্বোচ্চ দেখা যায় বাহক হয়, কিন্তু তারা দেখা যায় নর্মালি রোগে কিন্তু আক্রান্ত হয় না। ওকে, আচ্ছা, এরপরে চলে আসে পোলাপান হচ্ছে থ্যালাসেমিয়া। আচ্ছা, এখন যদি আমরা থ্যালাসেমিয়া আসি, থ্যালাসেমিয়া থেকে কি মাথায় রাখা লাগবে, যে এখানে কি হয় তোমার, আমরা কি জানি আরবিসির ভেতরে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। আরবিসি বা লোহিত রক্ত কণিকার ভেতরে থাকলো হিমোগ্লোবিন। এখন এই যে এখানে হিমোগ্লোবিন থাকলো, এই হিমোগ্লোবিনটা হইতেছে তোমার আহ, দেখা যায় এর মধ্যে আবার দুইটা চেইন থাকে, একটা হলো আলফা চেইন, আলফা চেইন দুইটা করে থাকে, আবার বিটা চেইনও দুইটা করে থাকবে, দুইটা আলফা চেইন দুইটা বিটা চেইন থাকে। এখন দেখা যায় যে যদি তোমার এই আলফা চেইন বিটা চেইন এরা হইতেছে আমার প্রোটিন হইতেছে ধরে অ্যামিনো অ্যাসিডের চেইন, তাহলে দেখো এগুলার জিন কোথায় থাকতেছে তোমার ডিএনএর মধ্যে তো এগুলা জিন আছে, আলফা চেইন বিটা চেইন তৈরির জিন। এখন যদি হচ্ছে ওই আলফা চেইন বিটা চেইন তৈরির জিনে কোনো প্রবলেম হয়, তখন কি হবে, আলফা চেইন বিটা চেইন কিন্তু ঠিকঠাক মতো তৈরি হবে না, এবং তখন কি হয় বলতো, তখন কিন্তু তুমি হয়ে যাবে কি বলতো অসুস্থ হয়ে যাবে। হিমোগ্লোবিন ঠিকঠাক মতো হইতেছে না, অক্সিজেন পরিবহন হবে না, তোমার লোহিত রক্তকণিকা ঠিকঠাক মতো কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। এই যে কন্ডিশনটা হইতেছে ওইটা আমরা কি বলছি বলো থেকে বললাম থ্যালাসেমিয়া। এবং তোমার এখানে মাথায় রাখা লাগবে থ্যালাসেমিয়া হলো তোমার একটা অটোজোমাল ডিসঅর্ডার, এটা হলো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার।
এটাকে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলা হয়। ওকে, আচ্ছা এখন এটাকে কেন অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলছি, কারণ দেখো আমাদের বর্ণতদের জিনগুলো কোথায় ছিল, এক্স ওয়াই সেক্স ক্রোমোজোমে। এদের হইতেছে জিনগুলো হইতে থাকে অটোজোমে থাকে। ওকে, আচ্ছা চলো হইতেছে আমরা দেখি এদের কন্ডিশন কি হবে, বাবা মা কার কোন কন্ডিশনে হবে। এই পাশে লিখবো আমরা বাবার কন্ডিশন, এই পাশে লিখবো মায়ের কন্ডিশন। তাহলে বাবার কাছ থেকে তোমার মাথায় রাখা লাগবে যে বাবার ক্ষেত্রে বর্ণাতার ধরো এদের এই যে আলফা যা চেন বিটা চেন তৈরি জিনগুলোকে ধরো বড় হাতের আর দিয়ে আমরা লিখলাম, ধরো দুইটা বড় হাতের আর জিন আছে, মানে কি তার দুইটা জিনিস স্বাভাবিক। বাবা তখন কি হয় বলতো, বাবা হয়ে যাবে তখন হচ্ছে স্বাভাবিক হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো মায়ের ক্ষেত্রে কি হলো, দুইটা আর জিন স্বাভাবিক, তখন সে মা কি হয়ে গেল, স্বাভাবিক। ওকে, আচ্ছা তারপর এখানে এমন হইতে পারে বড় হাতের আর মানে একটা জিন ভালো, ছোট হাতের আর মানে আরেকটা জিন হইতেছে আলফা জিন বিটা জিন দুই জিন খারাপ, তখন বাবা কি হয়ে যাবে, বাবা হয়ে যাবে হচ্ছে বাহক, কারণ তার ব্যাকআপ তো একটা বড় হাতের আর আছে। মায়ের ক্ষেত্রে হচ্ছে বড় হাতের একটা আর ছোট হাতের একটা আর, মা তখন কি হয়ে যাবে বলতো, বাহক হবে, কারণ তার এই যে ব্যাকআপ একটা ভালো এখানে কিন্তু এখনো আছে। আচ্ছা, যদি এমন হয় যে দুইটাই হয়েছে ছোট হাতের জিন, যখন এটাকে আমরা কি বলবো বলতো, তখন এর বাবাকে আমরা কি বলবো, আক্রান্ত। সে হইতেছে আক্রান্ত হয়ে গেছে। ওকে, আর যদি হয় এমন যে দুইটাই হলো কি বলতো, ছোট হাতের এরকম আর মানে তোমার ঝামেলাপূর্ণ জিন, রোগের জিন, তখন সে মাও কি হয়ে গেল, ধরো হচ্ছে আক্রান্ত হয়ে গেল। ওকে, তাহলে পোলাপান দেখো এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমাদের কিন্তু এখানে বাবার কিন্তু আমরা বাহক অবস্থা পাইতেছি। ওকে, তুমি যদি খেয়াল করো আমরা যখন বর্ণান্ধতা দেখতেছিলাম বাবা কিন্তু বাহক হয় নাই। যে খেয়াল করে দেখো বাবা কিন্তু বাহক হয় না, কারণ তোমার দেখো বাহক হওয়ার জন্য কি লাগবে, একটা ভালো জিন আর একটা ব্যাকআপ জিন লাগে। এখন ওয়ের মধ্যে তো কোনো ব্যাকআপ জিন থাকে না, আবার একটা এক্স থাকে, ওইটা নষ্ট হলে সে বর্ণাঢ্য, ভালো থাকলে সে ভালো। কিন্তু মায়ের ক্ষেত্রে দেখো দুইটা এক্স থাকে, একটা ভালো একটা খারাপ হলে বাহক। তো বাবা কিন্তু বাহক হতে পারে না বর্ণাঢ্যদের ক্ষেত্রে, কিন্তু এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখলাম, বাবা কিন্তু কি হতে পারে বলতো, বাহক হতে পারে। এখন বললাম দেখো তো ঘটনা কি হয়েছে, আমরা এখানে কি দেখতে পাইতেছি, এই যে এই রোগটা, এই রোগের ক্ষেত্রে দেখো তো যখন দুইটা জিনিস আক্রান্ত হইতেছে তখনও কি হয়, রোগটা প্রকাশ পায়। কিন্তু একটা জিন যখন ভালো থাকে একটা জিন খারাপ থাকে তখন কিন্তু রোগটা হয় না। তার মানে ভালো জিনটা কিন্তু প্রকট, রোগটাকে সে প্রকাশ করতে দিতেছে না। তাহলে দেখো একে তো এটা অটোজোমাল ডিসঅর্ডার, একটা হচ্ছে কি দেখো প্রচ্ছন্ন অবস্থা, দুইটা জিনিস যখন রোগাক্রান্ত জিন থাকতেছে প্রচ্ছন্ন, এটা হলো প্রচ্ছন্ন যখন জিন, যখন এরা প্রচ্ছন্ন অবস্থায় থাকতেছে, দুইটাই একসাথে প্রচ্ছন্ন জিন থাকতেছে, রোগাক্রান্ত জিন থাকতেছে, তখন এই রোগটা আমরা প্রকাশ পাইতে দেখতেছি। প্রচ্ছন্নকে আমরা কি বলি, বলে থাকি হচ্ছে রিসেসিভ। প্রচ্ছন্নকে আমরা কি বলবো বলতো দেখি, রিসেসিভ বলবো। তাহলে তোমার এখানে হচ্ছে খেয়াল রাখা লাগবে যে এইখানে যেহেতু হচ্ছে রিসেসিভ অবস্থা আমরা পাইতেছি, তাই এটাকে আমরা বলেছি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। একে তো হচ্ছে জিনটা অটোজোমে থাকে প্লাস হচ্ছে রিসেসিভ, তো এটাকে আমরা কি বলতেছি বলতো দেখি, এটাকে বলে দিয়েছি হচ্ছে আমরা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ওকে, আচ্ছা এখান থেকে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার এখান থেকে হচ্ছে আমরা দেখিয়ে দিলাম। এখন চলো আবার আগের মতো দেখি তো হচ্ছে কি হইতে পারে। এখন তোমাদের বই এখানে হইতেছে দুইজনই হইতেছে বাহক অবস্থায় দিচ্ছে, চলো আমরা এখানে হইতেছে আবার আগের মতো এটা করেই দেখি যে এখানে দুইজনকে বাহক না দিয়ে আমরা কি করে, চলো একজনকে আক্রান্ত আর আরেকজনকে বাহক, এটা তো আবার আগের মতো হয়ে যায়। একজনকে আক্রান্ত নিব আর একজনকে কি বাহক নিব। আচ্ছা এক কাজ করে একজনকে স্বাভাবিক নেই আর একজনকে হইতেছে বাহক নেই, তাহলে দেখি কি হয়। আগে তো বাবাকে আমরা বর্ণাঢ্য নিচ্ছিলাম, তাহলে এখানে আমরা নিয়ে দিলাম হচ্ছে বাবা হইলো স্বাভাবিক, বাবা স্বাভাবিক। এই পাশে দিলাম মা, মাকে কি দিলাম বলতো, মাকে দিয়ে দিলাম হচ্ছে আমরা বাহক নিয়ে নিলাম। তাহলে বাবা যদি স্বাভাবিক হয় তাহলে এখানে কি হয় বলতো, বাবা স্বাভাবিক হলে তুমি কি দেখতে পাবা, যে এখানে আমরা লিখলাম যে বড় হাতের আর দুইটা বা বাহক, তাহলে একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর, তাহলে এখানে কি হবে, বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের আর, এখানে কি হবে, বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের আর ছোট হাতের আর। তাহলে এখানে আমরা কি দেখতে পাইতেছি, এখানে দেখো পোলাপান বর্ণাঢ্যতার ক্ষেত্রে কিন্তু আমরা ছেলে মেয়ে আলাদা করতে পারছিলাম, কিন্তু এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি ছেলে মেয়ে আলাদা করে বের করতে পারবে না, কারণ এটা অটোজোমাল ডিসঅর্ডার, ছেলে মেয়ে আলাদা আমরা করতে পারতেছি না। তাহলে দেখো এখানে কি হবে, এই বাচ্চাটা হয়ে যাবে হইতেছে স্বাভাবিক। আচ্ছা এটা কি হবে, এটাও হয়ে যাবে স্বাভাবিক। আচ্ছা তারপরে এই বাচ্চাটা কি হবে, বাহক। এটাও কি হবে বলতো, বাহক। ওকে, তাহলে বললাম দেখো এই হলো অবস্থা, তাহলে স্বাভাবিক আর বাহকের অনুপাত কত, 50-50 হয়ে গেল। ওকে, চলো আমরা সামনের দিকে যাই। বলছে রিফাতের চেহারার মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, রক্ত শূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও ডাক্তারি পরীক্ষায় জানা গেল এটি একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, কি থ্যালাসেমিয়া। জিনটা কার কাছ থেকে আসছে, আমরা কিন্তু দেখছি বাবা মা দুইজনের কাছ থেকে আসলে কি হয় বলতো, তোমার থ্যালাসেমিয়া হবে। ঠিক আছে, আমরা কি দেখছি, দুইটা ছোট হাতের আর লাগবে না থ্যালাসেমিয়া হওয়ার জন্য, একটা তো জিন আসবে বাবার কাছ থেকে আর একটা জিন আসবে মায়ের কাছ থেকে। তুমি যদি দুইজনের কাছ থেকে জিন না পাও তাহলে কিন্তু তোমার থ্যালাসেমিয়া হবে না। ওকে, আচ্ছা তাইলে
তাহলে তুমি দেখো, যেমন একটু আগে দেখো বাবাকে স্বাভাবিক নিলাম না, দেখো বাচ্চা কাচ্চা কি কারো থ্যালাসেমিয়া হয় নাই? কারণ বাবার কাছে তো থেকে তো অ্যাটলিস্ট একটা তোমার কি লাগবে, খারাপ জিন লাগবে না, তো হবেই না, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে দেখো রিফাতের রোগের জিন কার কাছ থেকে আসছে? বাবা মা উভয়ের কাছ থেকে আসছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এই রোগের ক্ষেত্রে। শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে শ্বেত রক্তকণিকা নষ্ট হয় না, ঠিক আছে, আরবিসি নষ্ট হয়। তাহলে আমার এক বাদ দিয়ে বাকি দুইটাই হবে। অথচ কলা খাওয়া ঠিক নয়, সারা বছর রক্ত প্রদান করতে হয়। অ্যান্সার হয়ে গেল কি, দেখো তো ডি। আচ্ছা, এরপর আমরা চলে যাই, এরপরে এখানে চলে আসি। শিমুল ও শিলা স্বামী স্ত্রী, তারা দুইজনই থ্যালাসেমিয়ার বাহক। আচ্ছা, বলছে তাদের 4 সন্তানের মধ্যে, মেন্ডেলের সূত্র মধ্যে দেখো 4 সন্তানের মধ্যে আছে দুইজনই শিমুল ও শিলা স্বামী স্ত্রী দুইজনই সুস্থ থ্যালাসেমিয়ার বাহক। তাহলে কি হবে? দুইজনই বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের আর ছোট হাতের আর। তাহলে চলো আমরা আবার এখানে একটা বাক্স বানাই, বাক্স বানিয়ে দেখি কি হয়। ঠিক আছে, এইগুলা দেখবো অনেক বইয়ে ডিরেক্ট হচ্ছে লিখা, এটা হইলে এটা, এটা হলে এত কন্ডিশন, এত অনুপাত, এগুলো এত মুখস্থ করার কিছু নেই, বাক্স বানাবার লিখতা। এটা ধরো হইতেছে শিমুল আর এটা ধরো হইতেছে শিলা। তাইলে কি হইলো? বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের আর ছোট হাতের আর ছোট হাতের আর ছোট হাতের আর। তাহলে দেখো তো এখানে কি হইলো, একজন পুরোপুরি সুস্থ, এই পিচ্ছিটা একদম সুস্থ হবে, ওকে। একজন থ্যালাসেমিয়া আক্রান্ত, এই দেখো এই পিচ্ছিটা থ্যালাসেমিয়া আক্রান্ত, এটাও ঠিক আছে। আর দেখো দুইজন বাহক, এই দেখো দুইজন বাহক, এটাও ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হয়ে গেল ডি, ওকে। আচ্ছা, এরপরে চলো আমরা এখান থেকে দেখে নিই যে থ্যালাসেমিয়া রোগের ফলে কি হবে। থ্যালাসেমিয়া রোগের ফলে হচ্ছে যে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, ঠিক নাই। রোগী রক্ত শূন্যতায় ভোগে, এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি হয়েছে বলতো? 1 আর 3, ওকে। চলো সামনের দিকে যাই। থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ কেন? এটা একটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে দেখো আমার এই যেহেতু অটোজোমে আছে, বংশগতের মাধ্যমে এটা বাবা মা থেকে সন্তান সন্ততির মধ্যে যেতে পারবে, তাই না? আচ্ছা, এরপরে চলে আসো, রহিম সাহেবের ছেলে সুমন বিভিন্ন রোগ আলাদা করতে পারে না। তার মেয়ে সুজানা লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থা জনিত রোগে ভুগছে। তার দেহে ফলে তার দেহে রক্তশূন্যতা দেখা দিয়েছে। এই সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার পরীক্ষা করে জানালেন সুজানার এই রোগটি তার বাবা মায়ের কাছ থেকে বংশানুক্রমে এসেছে। গ, উদ্দীপকে সুমনের সমস্যার কারণসমূহ ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে হচ্ছে সুমনের যে সমস্যা, সেটা কি রোগ আলাদা করতে পারে না। সেটা হলো কি, দেখো যে কোন কোষ যদি প্রবলেম হয়, তাইলে হয় যে সেই প্রবলেমটা হবে। তাহলে এটা কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝায় বলছি যে কখন হইতেছে আমাদের বর্ণাঢ্যতা দেখা দিবে, যখন হইতেছে কোন কোষে প্রবলেম হবে, তাই না? কোন কোষে না, মানে হচ্ছে যে তোমার কোন কোষ তৈরি জিনে যখন প্রবলেম হয় তখন আর কি। সুজনের রোগটি তার বাবা মায়ের কাছ থেকে কিভাবে তার দেহে সঞ্চারিত হয়েছে বিশ্লেষণ করো। ওই যে তাহলে বলে দেওয়া লাগবে, হয় কি হবে, তোমার তার বাবা মা দুইজনের অ্যাটলিস্ট কি হওয়া লাগবে, বাহক হওয়া লাগবে, অথবা দুইজনের একজন অ্যাটলিস্ট বাহক বা একজন আক্রান্ত হওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না। যদি কেউ সুস্থ হয় তাহলে কিন্তু সুজনের সর্বোচ্চ কি হতো, বাহক হবে, তো এ কিন্তু আক্রান্ত হবে না, ওকে। আচ্ছা, এরপরে চলো আমরা সামনের দিকে যাই। চলে আসি হচ্ছে আমরা চলে আসি বিবর্তনে। বিবর্তন থেকে দেখো, এখান থেকে ডারউইনের যে হচ্ছে তত্ত্বটা আছে ভালো করে পড়ে নিবা। ডারউইন কি বলছে দেখো তো, বললাম না? ডারউইন ফার্স্টে বলছে যে প্রত্যেকটা প্রাণী কি করতে চায়, অত্যধিক হারে বংশবৃদ্ধি করতে চায়, ঠিক আছে, প্রচুর বংশবৃদ্ধি করবে, এরকম তাদের একটা টার্গেট থাকে। কিন্তু এই যে তারা যে হইতেছে এত হারে বংশবৃদ্ধি করে, কিন্তু পৃথিবীতে কি জায়গা কি বেশি? জায়গা তো বংশ, কারণ দেখো বংশবৃদ্ধি যত বেশি করবে, তার টিকে থাকার পসিবিলিটি, তার প্রজাতির টিকে থাকার পসিবিলিটি তত বেশি। এখন দেখো সে যদিও বেশি বেশি করে বংশবৃদ্ধি করতে চায়, কিন্তু বলতো পৃথিবীতে কি জায়গা টায়গা কি খুব বেশি? জায়গা তো লিমিটেড, পৃথিবী তো একটা লিমিটেড স্পেস, খাবার দাবারও লিমিটেড। তাহলে দেখো খাদ্য, সীমিত খাদ্য, বাসস্থান, তো দেখো যখন খাদ্য আর বাসস্থান সীমিত হয়ে যায়, তখন কি হয়, কে খাবে, কে থাকবে, এগুলো নিয়ে মারামারি শুরু হয়ে যায়, ঠিক আছে। যে যারা বেঁচে থাকবে তারা আর কি, যারা হইতেছে এগুলোর মারামারি করে টিকে থাকলো তারাই বেঁচে থাকলো। তাহলে দেখো তখন ওই যে বেঁচে থাকার জন্য সংগ্রাম শুরু হয়, এবং সংগ্রামটা কাদের মধ্যে হয়? সংগ্রামটা হতে পারে আন্তঃপ্রজাতিক, যেটা ভিন্ন প্রজাতির মধ্যে, ঠিক আছে। সংক্রামটা হতে পারে অন্তঃপ্রজাতিক বা একই প্রজাতির মধ্যে। যেমন তোমাকে যদি বলি, যেমন হচ্ছে একটা বনে বাঘও থাকলো হরিণও থাকলো, তখন কি হলো, বেঁচে থাকার জন্য বাঘ হরিণকে খাইতেছে, তাহলে বাঘ একটা প্রজাতি, হরিণ একটা প্রজাতি, দুইটা প্রজাতির মধ্যে সংগ্রাম, এটাকে বলবো আমরা আন্তঃপ্রজাতিক। এরপরে দেখো ধরো যে একটা বনের মধ্যে ধরো জাস্ট হরিণ আছে, এখন ওইখানে কি হলো, ঘাসের পরিমাণ কমে গেছে, হরিণের পরিমাণ বেশি। তখন কি হবে, তখন ওই যে হরিণে হরিণের মধ্যে মারামারি লাগবে যে কে ঘাস খাবে, কে বেঁচে থাকবে। তো ওই যে নিজের প্রজাতির মধ্যে যে সংগ্রাম, ওটা হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম। এই যে বাঘ হরিণ মারামারি করতে থাকে, হরিণ হরিণ নিজেরা মারামারি করতে থাকে, আল্লাহ তখন কি করে ঝড় বৃষ্টি দেয়, উপর থেকে ঠাডা ঠুডা ফালায়, তখন হইতেছে অনেক হয়েছে মারা যায়। তাহলে ওইটা কি হয়েছে বলতো, পরিবেশের সাথে সংগ্রাম।
ওকে, তাহলে দেখো এখান থেকে এগুলো হয়ে গেল। তারপরে চলে আসো প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। তাহলে এই যে সংগ্রাম যখন হইতেছে, কে বেঁচে থাকবে? এই যে তোমার জীব যারা আছে তাদের দেহের মধ্যে কি হয় বলতো, দেহের মধ্যে অনেক রকম, তাদের বেশি বেশি ভ্যারাইটি থাকবে, বেশি রকমের বৈচিত্র্য থাকবে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থাকবে। ওই বৈশিষ্ট্যগুলো যদি এই যে চেঞ্জের সাথে মিলে যায় তখন কি হবে বলতো, তখন হইতেছে সে হইতেছে বেঁচে থাকতে পারবে। ওকে, এবং দেখা যাবে যে সকল প্রাণীর মধ্যে চেঞ্জ আছে, তোমার হইতেছে এই পরিবর্তনের সাথে মানায় নিতেছে, তারাই টিকে থাকতেছে, এটাই বলতেছে আমরা প্রাকৃতিক নির্বাচন। এবং এভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কি হয় বলতো, নতুন প্রজাতির উৎপত্তি হয়। ওকে, তো পোলাপান এখান থেকে এই দারুণের তথ্যটা ভালো করে হচ্ছে দেখে রাখবা সৃজনশীলের জন্য। আচ্ছা, এরপরে চলে আসি যে ঘাস ফড়িং শালিক সাপ বলছে প্রবাহ চিত্রটি কোনটি নির্দেশ করে? পরিবেশের সঙ্গে সংগ্রাম, আন্তঃপ্রজাতিক, প্রাকৃতিক, অন্তর্জাতিক। ওটা দেখো আন্তঃপ্রজাতিক, তিনটা হলো তিনটা ভিন্ন প্রজাতির। আচ্ছা, তারপরে চলে আসো ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? কে ব্যবহার করছিল? হারবার্ট স্পেন্সার। ওকে, আচ্ছা, এরপর চলে আসো বাঘ এবং হরিণের মধ্যে সংগ্রাম বিদ্যমান। কোন রকমের সংগ্রাম এটা? বাঘ আর হরিণের মধ্যে বিদ্যমান সংগ্রামটা হলো তোমার যেহেতু দুইটা ভিন্ন প্রজাতি, তাহলে আন্তঃপ্রাকৃতিক সংগ্রাম হবে। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা সামনের দিকে যাই। প্রাকৃতিক নির্বাচনের মতবাদের প্রবর্তককে? প্রাকৃতিক নির্বাচনের মতবাদের প্রবর্তক হলো ডারউইন। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা সামনের দিকে গেলে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? এই যে প্রকৃতির মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ আসবে, তখন যে সকল তোমার হচ্ছে প্রজাতির কি হবে, বা যে সকল জীবের তোমার বিভিন্ন বৈশিষ্ট্য ওইগুলোর সাথে ম্যাচ করে অ্যাডাপ্ট করতে পারবে, তারা একটু সুযোগ সুবিধা বেশি পাবে, তারা টিকে থাকতে পারবে বেশি। ওটাকে বলতেছি আমরা প্রাকৃতিক নির্বাচন। এবং এর সাথে সাথে চলে আসলাম আমাদের হচ্ছে লাস্ট স্লাইডে। তাহলে দেখো পোলাপান, তোমাদের সাথে বোধহয় মানে আমাদের এই চ্যাপ্টারের এটাই হলো লাস্ট ক্লাস। এবং তোমাদেরকে যদি বলি, তোমাদের এই এসএসসি মডেল টেস্টের রেকর্ডেড এই ক্লাসটাই আমি লাস্ট রেকর্ড করতেছি আর কি। তাহলে এর পরবর্তীতে যখন তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাসে দেখা হবে বা অন্য কোনো একটা লেকচারে দেখা হবে, তখন বোধহয় তোমাদের এসএসসি পরীক্ষা আশা করা যায় হচ্ছে শেষ হয়ে যাবে। এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, এবং এরপরে বোধহয় দেখা হবে তোমাদের সাথে কারো কারোর সাথে নটরডেম, যারা নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্ট দিবা, ওই নটরডেম কলেজের ভর্তি প্রোগ্রামে হয়তো কারো কারোর সাথে দেখা হবে, বা অনেকের সাথে দেখা হবে ওই একদম ডিরেক্ট গিয়ে ইন্টারমিডিয়েটে গিয়ে দেখা হবে। তো তো ওই ইন্টারমিডিয়েটে যখন দেখা হবে তখন যেন সবার কাছ থেকে একটা ভালো গুড নিউজ যেন হচ্ছে শুনতে পাই যে ভাই আমাদের এসএসসি পরীক্ষা খুব ভালো হয়েছিল, ঠিক আছে, আমরা হইতেছে সবগুলা সাবজেক্টে ভালো ভালো নাম্বার পাইছিলাম, এবং স্পেশালি আমরা বায়োলজিতে হইতেছে উড়াধুরা নাম্বার পাইছিলাম, ঠিক আছে। তোমরা বায়োলজিটা ভালো করে পড়ো, বেশি বেশি করে নাম্বার পাও, আমাদের মাটির ইজ্জত রাখো। তাহলে পোলাপান পরবর্তীতে যখন দেখা হবে তখন যেন তোমাদের কাছ থেকে এই রেজাল্ট গুলো শুনতে পারি। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো করে সবাই পরীক্ষা দাও। উদ্ভাসের পরীক্ষাতে একটু রেজাল্ট খারাপ হইতে পারে, এগুলো নিয়ে হচ্ছে মন খারাপ করো না। তুমি হচ্ছে তোমার টার্গেট রেখে, একটা পরীক্ষা খারাপ হয়েছে পরের টেনশনে ভালো হবে, ট্রাই করতে থাকো। ওকে, দেখবা হইতেছে হাইস্ট মার্ক এত, তোমার মার্ক অনেক কম আসতেছে, ওইগুলো নিয়ে মাথা ব্যথা করো না। তোমার মার্ক বাড়তেছে কিনা ওই দিকে হচ্ছে দেখো, দেখা যাইতেছে হাইস্ট মার্ক দেখে দেখে তোমার বেলা ফুরা যেতেছে, এগুলো করলে হবে না, তোমার মার্ক প্রতি বাড়ানোর চেষ্টা করতে থাকো। ওকে, তাহলে পোলাপান ভালো করে পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে আবার ইনশাল্লাহ। সে মতো সবাই ভালো থেকো, দোয়া করো সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।